স্বাগত সংবাদ ভারতের সঙ্গে রয়েছে শ্যামাশ্রী। আজকে বিস্তারিত খবরে গোয়ায় হচ্ছে না মহাজোট, একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। আর আম আদমি পার্টিও লড়বে একাই, তবে তৃণমূল স্থানীয় দল মহারাষ্ট্র গোমন্তক পার্টির সঙ্গে জোট বেঁধে লড়াই করবে। জোট করছে এনসিপি, শিবসেনাও। আর এই আবহেই মঙ্গলবার সন্ধ্যায় প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। গোয়ার বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দীর্ঘ বৈঠক করেন গোয়ার তৃণমূল নেতৃত্বের সঙ্গে। বৈঠকে উপস্থিত ছিলেন গোয়ায় তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত সাংসদ মহুয়া মৈত্র এবং রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও লুজিনো পেলেরো। ছিলেন প্রশান্ত কিশোর। 40 আসন বিশিষ্ট গোয়া বিধানসভার নির্বাচনের জন্য প্রথম দফায় 11 জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। তালিকায় নাম রয়েছে লুজিনো পেলেরো এবং চার্চিল আলেমাও। চার্চিল আলেমাওর সঙ্গে তৃণমূলে যোগ দিয়েছিলেন তার কন্যা উলাঙ্কা আলেমাও, তাকেও প্রার্থী করা হয়েছে। তৃণমূলের জোটসঙ্গী মহারাষ্ট্র গোমন্তক পার্টিকে ছাড়া হবে কয়েকটি আসন। গোয়ায় ভোট 14 ফেব্রুয়ারি। बब चर्चिल आलेमाव तसेच 34 नंबर कुकोलिम डॉक्टर जॉर्सन फेर्नांडीस, नंबर 33 नावेलिम वलांका आलेमाव, तसेच नंबर 10 आल्दोना स्वतःचे नाव घेऊ किरण कांदोलकर, किरण मोहन कांदोलकर आणि सगळ्याहून व्हडलें नाव जे आहा नंबर 30 फातोड्डा आदले मुख्यमंत्री आणि आमचे नॅशनल व्हाईस प्रेसिडेंट बब लुइजिनो जोकिम फलेरो। এদিনই সে রাজ্যে দলের রাজ্য কমিটি, যুব, মহিলা ও ব্লক স্তরের সব কমিটিও ঘোষণা করা হয়েছে। সাংগঠনিক রাজ্য কমিটিতে অন্যতম সহসভাপতি করা হয়েছে নাফিসা আলীকে। সভাপতি হয়েছেন কিরণ কান্ডোলকর। সমস্ত কমিটির সদস্যদের টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোয়ায় এদিন কংগ্রেসও প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে। কংগ্রেস যে গোয়ায় একাই লড়বে তা এখন পরিষ্কার। এনসিপি এবং শিবসেনা অনেক দৌত্য করেছিল যাতে কংগ্রেসকে নিয়ে জোট করা যায়। উদ্যোগী হয়েছিলেন শরদ পাওয়ার স্বয়ং, কিন্তু কংগ্রেস অনড়। তাই হাল ছেড়ে দিয়ে এনসিপি ও শিবসেনা পারস্পরিক সমঝোতা করে ভোটে লড়বে। এনসিপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রফুল প্যাটেল এই মহাজোট না হওয়ার জন্য কংগ্রেসকেই দোষ দিয়েছেন। No. Congress, we are not talking anymore because there is no question. They have not given us any proper number of seats, all the seats which we are capable of contesting. Well, Congress party believes that they can win Goa on their own after losing 15 of their sitting MLAs. And every day the situation is so fluid, and if everybody thinks that they are capable of fighting on their own, well, it is up to them. এনসিপি চেয়েছিল তৃণমূলও জোটে থাকুক, কিন্তু তৃণমূলের এদিনের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর স্পষ্টই বোঝা যাচ্ছে এরকম কোনো মহাজোটে থাকতে তারাও রাজি নয়। অর্থাৎ গোয়ায় লড়াই এবার পঞ্চমুখী। বিজেপি, কংগ্রেস, তৃণমূল মহারাষ্ট্র গোমন্তক পার্টি জোট, আম আদমি পার্টি এবং এনসিপি শিবসেনা জোট। ব্যুরো রিপোর্ট, সংবাদ ভারত। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন অখিলেশ যাদব। আর এর আগে যোগী আদিত্যনাথ ঘোষণা করেছিলেন যে তিনি ভোটে প্রার্থী হচ্ছেন। উল্লেখ্য, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীরা সাধারণত বিধানসভা নির্বাচনে প্রার্থী হন না। আর সেই হিসেবে প্রধান দুই যুযুধান দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীরাই ভোটে লড়াই করছেন। এই ঘটনা সে রাজ্যের নতুন নজির। অন্যদিকে বুধবারই বিজেপিতে যোগ দিলেন মুলায়ম সিং এর পুত্রবধূ অপর্ণা যাদব। প্রসঙ্গত কয়েকদিন আগেই সংবাদ ভারতে একটি খবর পরিবেশিত হয়েছিল। আমাদের প্রতিনিধির খবর অনুসারে আমরা জানিয়েছি যে অপর্ণা যাদব যোগ দিতে পারেন বিজেপিতে, আর সেই সম্ভাবনাই সত্যি হলো। বুধবার দিল্লিতে গিয়ে অপর্ণা যাদব যোগ দিলেন বিজেপিতে। মঙ্গলবারই সমাজবাদী পার্টির সহ সভাপতি কিরণময় নন্দ কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভীষণভাবে চাইছিল সপা। মমতা কথা দিয়েছেন যাবেন, সভাও করবেন সপার সমর্থনে। আর বুধবারই অখিলেশের ঘোষণা, উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন অখিলেশ। উত্তরপ্রদেশের রাজনীতিতে এটা অবশ্যই প্রথা ভাঙার ঘটনা। 2002-এর বিধানসভা নির্বাচনে সপার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মুলায়ম সিং যাদব ভোটে লড়েছিলেন, তবে ওই একবারই। 2012-তে অখিলেশ মুখ্যমন্ত্রী হন, কিন্তু তিনি বিধানসভা নির্বাচনে লড়াই করেননি। তখন তিনি কনৌজ লোকসভা কেন্দ্র থেকে সাংসদ। যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হন 2017 সালে, তখন তিনি গোরখপুরের সাংসদ। দুজনেই পরে বিধান পরিষদের সদস্য হন।
মায়াবতী বিধানসভা ভোটে কখনোই লড়াই করেননি, কিন্তু এবারে যোগী আদিত্যনাথ গোরক্ষপুর সদর আসন থেকে বিধানসভা নির্বাচনে লড়বেন। যোগীর এই সিদ্ধান্ত কার্যত অখিলেশকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দেয়। সেই পরিস্থিতিতে অখিলেশও বিধানসভায় ভোটে লড়ার সিদ্ধান্ত নিলেন। কনৌজ বা লখনৌ কোনো আসনে তিনি প্রার্থী হতে পারেন বলেই শোনা যাচ্ছে। অন্যদিকে পাল্টা চাল দিয়েছে বিজেপিও। বুধবার বিজেপিতে যোগ দিলেন মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা যাদব। তিনি মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদবের স্ত্রী। দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গিয়ে বিজেপিতে যোগ দিলেন অপর্ণা। একদিকে যখন 3 প্রাক্তন মন্ত্রী সহ এক ঝাঁক বিধায়ককে সপাতে নিয়ে এসেছেন অখিলেশ, অন্যদিকে খোদ তাদের পরিবারে ধাক্কা দিল বিজেপি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যর উপস্থিতিতেই এদিন বিজেপির পতাকা হাতে তুলে নিলেন অপর্ণা যাদব। ব্যুরো রিপোর্ট, সংবাদ ভারত। অন্যদিকে নেতাজি নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে প্রশ্ন করলে তিনি বলেন, নেতাজি নিয়ে রাজনীতি কিসের? নেতাজির প্রতি যদি সত্যি শ্রদ্ধা থাকে তাহলে নেতাজির জীবন এবং স্বাধীনতা সংগ্রামের ট্যাবলোতে অনুমতি দিতে বাধা কোথায়? পাশাপাশি তিনি বলেন, যদি রাজনীতি কেউ করে থাকে বিজেপি করছে। দিলীপদার মাথার মধ্যে ঢুকে রয়েছে রাজনীতি। সারা বিশ্বের লোকের কাছে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে নেতাজির সম্পর্কে ভারতীয়দের ধারণা, সচেতনতা দেখানো যেত। নেতাজির নামকে কলঙ্ক করার চেষ্টা করছে বিজেপি। ট্যাবলো বিতর্কে মুখ খুললেন ফিরহাদ হাকিম। তিনি বললেন, নেতাজির জীবন সংগ্রামের ট্যাবলোতে অনুমতি দিতে বাধা কোথায়? পাশাপাশি তিনি আরো বলেন, যদি রাজনীতি কেউ করে থাকে বিজেপি করছে। দিলীপদার মাথার মধ্যে ঢুকে রয়েছে রাজনীতি। সারা বিশ্বের লোকের কাছে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে নেতাজির সম্পর্কে ভারতীয়দের ধারণা, সচেতনতা দেখানো যেত। নেতাজির নামকে কলঙ্ক করার চেষ্টা করছে বিজেপি। নেতাজি তো আমাদের মানে বাংলার থেকে গেছেন নিশ্চিতভাবে উনি সারা ভারতের সারা বিশ্বের, কিন্তু তিনি বাংলা দিয়ে গেছেন। এটা আমাদের কাছে, আমরা নেতাজি রবীন্দ্রনাথ নিয়ে গর্ব অনুভব করি, তার কারণ সেটা আমাদের ভূমিপুত্র বাংলার থেকে গেছে। তো তাকে নিয়ে আমরা গর্ব করব না? তাকে নিয়ে ট্যাবলো করব না? এখনো পর্যন্ত এরপরে হয়তো চাপ করে বাপ বলবে কিনা জানি না, কিন্তু পশ্চিমবঙ্গের ট্যাবলোটা নিয়ে যদি নেতাজির সম্বন্ধে দেওয়া হতো, পশ্চিমবঙ্গ থেকে ভারতের রাজনীতিতে নেতাজি গেছিলেন, তাতে অন্যায়টা কোথায় ছিল, অসুবিধা কোথায় ছিল? আর দিলীপদার মাথার মধ্যে ঢুকে রয়েছে। ডায়মন্ড মডেল নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে প্রশ্ন করলে তিনি বলেন, পজিটিভিটি রেট অনেক কমছে। ডায়মন্ড হারবার একটি গ্রামীণ এলাকা, তার সঙ্গে কলকাতাকে গুলিয়ে ফেলবেন না। কলকাতা আরবান সিটি, সারা রাজ্য থেকে এখানে লোকজন আসে। পৃথিবীর যেখানে জনঘনত্ব বেশি সেখানে পজিটিভিটি রেট বেশি থাকে। অন্যদিকে অমিত মালব্যর টুইট নিয়ে তিনি বলেন, এটা অন্য কিছু নয়, যদি কেউ নিজের সংসদ এলাকা নিয়ে ভালো কিছু করেন তাহলে দেশটাই ভালো হয়ে যায়, আর এটা নিয়ে রাজনীতি করার কোনো অবকাশ নেই। ডায়মন্ড ইজ এ রুরাল এরিয়া মোস্টলি, আর ক্যালকাটা ইজ এ আরবান এলাকা যেখানে ডেন্সিটি অফ পপুলেশন অনেক বেশি। যেখানে পৃথিবীর যেখানে যেখানে ডেন্সিটি অফ পপুলেশন বেশি সেইখানে পজিটিভ রেটটা বেশি থাকে, কেসেস বেশি হয়। অমিত মালভিয়া টুইট করে অভিযোগ করেছেন যে প্যারালাল গভর্নমেন্ট চলছে ডায়মন্ড হারবারে। পিএমকে চিঠি লেখার বদলে যেখানে ডায়মন্ড হারবার থেকে রেগুলার স্বাস্থ্য বুলেটিন বেরোচ্ছে এবং সেই রাজ্যের সরকারকেই কোথাও একটা ওভারপাওয়ার করা হচ্ছে। এটা কিছু নয়, দেখুন কোনো মানুষ যদি তার উদ্যোগে তার কনস্টিটিউয়েন্সিটা করে, প্রত্যেক মানুষ যদি তার কনস্টিটিউয়েন্সিটাকে সেই সিরিয়াসলি করে, তাহলে দেশটাই ভালো হয়ে যাবে। সুতরাং একটা এমপি যদি তার নিজের জায়গায় সিরিয়াসলি করে, এটা প্রেসেও এত কিছু করার, এটা নিয়ে রাজনীতি করারও কোনো অবকাশ নেই। অন্যদিকে তোলাবাজি করার জন্য গ্রেপ্তার করা হয় তৃণমূল শ্রমিক সংগঠনের 2 নেতাকে। তৃণমূল জেলা সভাপতি তাপস মাইতি ও তৃণমূল জেলা অবজারভার সঞ্জয় ব্যানার্জির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হলদিয়ায় তোলাবাজির অভিযোগ উঠছিল। তারপরেই তৎপর হয় পুলিশ। তোলাবাজির অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। বুধবার আইএনটিটিইউসির সভাপতি তাপস মাইতি এবং হলদিয়ার পর্যবেক্ষক সঞ্জয় ব্যানার্জি গ্রেপ্তার হওয়ার পর তাদের সাসপেন্ড করা হয়। রাজ্য আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং শ্রমমন্ত্রী মলয় ঘটক বুধবার বৈঠকে নতুন তমলুক সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি ঘোষণা করেন। নতুন সভাপতির নাম শিবনাথ সরকার।
তমলুক অর্গানাইজেশন ডিস্ট্রিক্টের আইএনটিটিউসির যিনি প্রেসিডেন্ট ছিলেন তাপস কুমার মাইতি এবং স্পেশাল অবজারভার সঞ্জয় ব্যানার্জি, এই দুজনকেই দলের নির্দেশে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হলো এবং সঙ্গে সঙ্গে তাদেরকে আপাতত সাসপেন্ড করা হলো দল থেকে। তারা যে পোস্টে ছিলেন তারা সেই পোস্টে থাকবেন না। টলারেন্স পলিসি এবং তারই অংশ হিসেবে শ্রী তাপস মাইতি এবং শ্রী সঞ্জয় ব্যানার্জিকে তাদের পদ থেকে অপসারণ করা হলো, সাসপেন্ড করা হলো এবং এই বিশেষ অবজারভার পদটি তুলে দেওয়া হলো। পদ থেকেই সাসপেন্ড করা হলো না দল থেকে? মলয়দা বলে দিয়েছেন দল থেকে সাসপেন্ড। হলদিয়া শিল্পাঞ্চলে বেশ কয়েক মাস ধরে দেখা গেছিল যে বিভিন্ন কলকারখানাদের সিওডি নিয়ে বেশ কিছু সমস্যা এবং শ্রমিকদের একাংশের অভিযোগ যে দীর্ঘদিন ধরে সিওডি হয়নি, তার ফলে একটা সমস্যা চলছিল। সেই বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছেন? সিওডিটাই প্রায়োরিটি থাকবে। নতুন সভাপতির নাম আজকে ঘোষিত হলো, এরপর কমিটি করে এই সিওডি গঠনের ক্ষেত্রে যাতে শ্রমিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে শ্রমিকদের স্বার্থটা সব থেকে গুরুত্বপূর্ণ, এই কাজ অগ্রাধিকার দেওয়া হবে। তোলাবাজি করার জন্য গ্রেফতার করা হয় তৃণমূল শ্রমিক সংগঠনের দুই নেতাকে। তৃণমূল জেলা সভাপতি তাপস মাইতি এবং তৃণমূল জেলা অবজারভার সঞ্জয় ব্যানার্জির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হলদিয়া তোলাবাজির অভিযোগ উঠছিল। তারপরেই তৎপর হয় পুলিশ। তোলাবাজির অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। বুধবার আইএনটিটিইউসির সভাপতি তাপস মাইতি এবং হলদিয়ার পর্যবেক্ষক সঞ্জয় ব্যানার্জি গ্রেফতার হওয়ার পর তাদের সাসপেন্ড করা হয়। রাজ্য আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং শ্রমমন্ত্রী মলয় ঘটক বুধবার বৈঠকে নতুন তমলুক সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি ঘোষণা করেন। নতুন সভাপতির নাম শিবনাথ সরকার। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, যেটা জানতে চাইবো ঠিক কি ঘটনা ঘটেছিল এবং যে ঘটনা ঘটেছিল তাতে একটা বিক্ষোভের খবরও রয়েছে, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? হ্যাঁ দেখো শ্যামাশ্রী, যেটা জানা যাচ্ছে যে গত সোমবার এবং মঙ্গলবার হলদিয়ার একটি কারখানার সামনে শ্রমিক অসন্তোষ দেখা যাচ্ছিল এবং সেই শ্রমিক অসন্তোষে মদত দেওয়ার কারণে গ্রেপ্তার হয়েছিলেন আইএনটিটিইউসির সভাপতি তাপস মাইতি এবং হলদিয়ার পর্যবেক্ষক সঞ্জয় ব্যানার্জি। এবং তারপরেই কিন্তু হলদিয়ার একটি নতুন বৈঠকে মন্ত্রী আছেন এবং ঘোষণা হয় নতুন আইএনটিটিইউসি সভাপতির নাম। এবং নতুন আইএনটিটিইউসি সভাপতি ঘোষণা হয়েছিলেন শিবনাথ সরকার এবং যিনি ঘোষণা করেছিলেন রাজ্যের আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং শ্রমমন্ত্রী মলয় ঘটক। শ্যামাশ্রী, যে বিক্ষোভের খবর পাওয়া গিয়েছিল এই মুহূর্তে সেই পরিস্থিতিটা ঠিক কি? বিক্ষোভ কতটা নিয়ন্ত্রণে বা আজ কি কোনো কর্মসূচি রয়েছে? দেখো শ্যামাশ্রী, বিক্ষোভের পরে কিন্তু পুলিশ ঘটনাস্থলে আসে এবং বিক্ষোভ নিয়ন্ত্রণ করে। একদিকে যখন শ্রমমন্ত্রীর বৈঠক চলছিল কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছিল যে বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে কিন্তু হলদিয়ার টাটা স্টিল কারখানার শ্রমিকের বিক্ষোভ দেখা যাচ্ছিল। শ্যামাশ্রী, সৌম্যজিৎ, আরো একটা বিষয় যেটা উঠে আসছিল, বিজেপির বিরুদ্ধে অভিযোগ যে তারা কারখানায় কাজ করতে দিচ্ছে না, কি খবর রয়েছে? দেখো শ্যামাশ্রী, এই বিষয়ে কিন্তু বিজেপি আধিকারিকদের সাথে যোগাযোগ করা হলে কিন্তু তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধন্যবাদ সৌম্যজিৎ, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, তোলাবাজি করার জন্য গ্রেপ্তার করা হয় তৃণমূল শ্রমিক সংগঠনের দুই নেতাকে। তার মধ্যে তৃণমূল জেলা সভাপতি তাপস মাইতি এবং তৃণমূল জেলা অবজারভার সঞ্জয় ব্যানার্জির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হলদিয়ায় তোলাবাজির অভিযোগ উঠছিল। তারপরেই তৎপর হয় পুলিশ এবং তোলাবাজির অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে বুধবার আইএনটিটিইউসির সভাপতি তাপস মাইতি এবং হলদিয়ার পর্যবেক্ষক সঞ্জয় ব্যানার্জি গ্রেপ্তার হওয়ার পর তাদের সাসপেন্ডও করা হয়। রাজ্য আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং শ্রমমন্ত্রী মলয় ঘটক বুধবার বৈঠকে নতুন তমলুক সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি ঘোষণা করেন। আর নতুন সভাপতির নাম শিবনাথ সরকার। অন্যদিকে আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের পর্দাফাঁস। বিদেশি নাগরিকদের টেক সাপোর্টের নাম করে কোটি টাকা প্রতারণা, গ্রেফতার 9। উত্তর 24 পরগনা সল্ট লেকের এএল ব্লক থেকে অভিযুক্তদের গ্রেফতার করলো সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই চক্রের মাধ্যমে সল্ট লেকের এক বাড়িতে কল সেন্টার চালু করে বিদেশি নাগরিকদের প্রতারণা করা হতো। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানির বাসিন্দাদের টার্গেট বানাতো অভিযুক্তরা। আর সেখান থেকে মাইক্রোসফট সফটওয়্যার ব্যবহারকারীদের একটি ডাটা লিস্ট তৈরি করত প্রতারকরা। সেই লিস্ট ধরে ভয়েস ওভার
ওভার ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে বিদেশি নাগরিকদের ফোন করত অভিযুক্তরা। ফোনের মাধ্যমে টেক সাপোর্টের নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অ্যাপল গিফট কার্ড, গুগল পে গিফট কার্ড, টার্গেট গিফট কার্ডের মধ্যে দিয়ে ডিজিটাল টাকা নিত অভিযুক্তরা। বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ তল্লাশি চালিয়ে 9 জনকে গ্রেফতার করে। তবে মূল অভিযুক্ত শাহবাজ পলাতক। তল্লাশি চালিয়ে কল সেন্টার থেকে উদ্ধার হয় 30টি কম্পিউটার, 13টি মোবাইল ফোন, 3টি রাউটার, 3টি হার্ড ডিস্ক, একটি গাড়ি ও সার্ভার। বুধবার অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হয়। এই চক্র রাজ্যের আর কোথাও ছড়িয়ে আছে কিনা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। আপনাদের আবারও জানিয়ে রাখি, বিধাননগরে ফের সাইবার চক্র এবং তল্লাশি চালিয়ে কল সেন্টার থেকে উদ্ধার করা হয়েছে 30টি কম্পিউটার, 13টি মোবাইল ফোন, 3টি রাউটার, 3টি হার্ড ডিস্ক, একটি গাড়ি ও সার্ভার। বুধবার অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হয়। এই চক্র রাজ্যের আর কোথাও ছড়িয়ে পড়েছে কিনা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। অন্যদিকে রাস্তার কাজ করতে গিয়ে মাটি খুঁড়তেই বিপুল পরিমাণে বন্দুক এবং কার্তুজ উদ্ধার। চাঞ্চল্য এলাকায় পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার বড়ডাঙ্গা এলাকার ঘটনা। গোয়ালতোড় থানা এলাকার বড়ডাঙ্গা গ্রামে সরকারি রাস্তার কাজে মাটি খোঁড়ার সময় পুরনো বন্দুক কার্তুজ দেখতে পায় এলাকাবাসী। খবর দেওয়া হয় গোয়ালতোড় থানায়। বাম জামানায় 2011 সালের আগে সিপিএম এর হারমাদরা এসব যন্ত্রপাতি লুকিয়ে রেখেছিল। শাসক দলের এমনই অভিযোগ, প্রায় 100টির বেশি বন্দুক এবং 2000 সক্রিয় কার্তুজ উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত সিপিএম এর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপনাদের আবারও জানিয়ে রাখি, মাটি খুঁড়তেই প্রচুর বন্দুক এবং কার্তুজ উদ্ধার এবং যে ঘটনায় কিন্তু এলাকাবাসীর মধ্যে একটা আতঙ্কের ছায়া দেখা দিয়েছে। রাস্তার কাজ করতে গিয়ে মাটি খুঁড়তে বিপুল পরিমাণে বন্দুক এবং কার্তুজ উদ্ধার হয়। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার বড়ডাঙ্গা এলাকার ঘটনা। গোয়ালতোড় থানা এলাকার বড়ডাঙ্গা গ্রামে সরকারি রাস্তার কাজে মাটি খোঁড়ার সময় পুরনো বন্দুক কার্তুজ দেখতে পায় এলাকাবাসী। খবর দেওয়া হয় গোয়ালতোড় থানায়। তবে বলা হয়, বাম জামানায় 2011 সালের আগে সিপিএম এর হারমাদরা এইসব যন্ত্রপাতি লুকিয়ে রেখেছিল। শাসক দলের এমনটাই অভিযোগ, প্রায় 100টির বেশি বন্দুক এবং 2000 সক্রিয় কার্তুজ উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত সিপিএম এর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রলয় সামন্ত। প্রলয়, ঠিক কি খবর রয়েছে গোয়ালতোড় সম্পর্কে? তোমাকে জানতে চাইবো যে পশ্চিম মেদিনীপুর জেলা গোয়ালতোড় থানার অন্তর্গত বড়ডাঙ্গা গ্রামের জেসিবি দিয়ে মাটি খোঁড়ার সময় তখনই কিন্তু রাস্তা বানানোর কাজ চলার সময় এরকমই জানা যাচ্ছে যে প্রায় 100টির বেশি বন্দুক ও 1000-এর বেশি কার্তুজ উদ্ধার হয়েছে। কারণ কার্তুজ এবং বন্দুক আমরা জানি যে বিভিন্ন সময় বিভিন্ন এই পশ্চিম মেদিনীপুর জেলা বিভিন্ন জায়গায় মাটি খুঁড়ে কিন্তু এই সমস্ত আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বিভিন্ন কিছু পাওয়া গেছে। সেই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি এই ঘটনায় কিন্তু দেখে কিন্তু স্থানীয়রা কেন প্রত্যেকেই জেসিবি যারা খুঁড়তেছেন তারাও কিন্তু হতচকিত। কিন্তু পৌঁছায় পুলিশ, স্থানীয় গোয়ালতোড় থানা পুলিশ এসে কিন্তু সেগুলোকে রেস্কিউ করে এবং সেগুলোকে উদ্ধার করে। শ্যামাশ্রী, প্রলয়, যে বিষয়টা উঠে আসছে, সিপিএম এর বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠছে যে সিপিএম জামানা অর্থাৎ বাম জামানার সময় এগুলো সেখানে মজুদ ছিল বা সেখানে পুঁতে রাখা হয়েছিল এই সমস্ত অস্ত্রশস্ত্র। সেক্ষেত্রে রাজনৈতিক কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে বা সিপিএম এর তরফ থেকে কি প্রতিক্রিয়া? অবশ্যই এই বিষয়ে তোমাকে জানতে চাইবো। সিপিএম এর আমরা ফোন করেছিলাম, সিপিএম এর কোনো প্রতিক্রিয়া মেলেনি, ফোনটি কেটে দেওয়া হয়। এবং তৃণমূলের প্রতিক্রিয়া যে রাস্তা বানানোর সময় রাস্তা বানানোর জেসিবি নিয়ে মেশিন এসে সেই রাস্তা বানানো মাটি কাটা হচ্ছিল, সেই সময় কিন্তু এগুলো উদ্ধার হয়েছে। যে কথাটা তুমি বলে যে সিপিএম আমলে, মানে যেটা অভিযোগ, সিপিএম এর আমলে কিন্তু এই যে উদ্ধারে যে আগ্নেয়াস্ত্রগুলো, যে কার্তুজ গুলো দেখা যাচ্ছে, এগুলো যদি 1-2 দিন হতো সেগুলো কিন্তু একেবারে মূর্ছে পড়তো না। এগুলো কিন্তু জং পড়ে যাওয়ার মুহূর্ত ছবিগুলো দেখা যাচ্ছে, যেখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে একেবারে মূর্ছে পড়ে গেছে। বহু বছরের পুরনো, তার ভগ্নদশা থেকে কিন্তু স্পষ্ট এটা কিন্তু একেবারে সিপিএম আমল না তার আগের আমল সেটা কিন্তু এখনো স্পষ্ট না, কিন্তু বোঝাই যাচ্ছে যে এটা বহু বছর আগেকার। এবার 34 বছরের সেই বাম রাজত্বের কিনা তা এখনো কিন্তু স্পষ্ট নয়। তবে এই বিষয়ে প্রশাসনের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া গেছে? তোমাকে জানতে চাইবো, প্রশাসনের পক্ষ থেকে প্রতিক্রিয়া একটাই পাওয়া যাচ্ছে যে প্রশাসন কিন্তু অন ক্যামেরাতে সেইভাবে কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না। আমরা যোগাযোগও করেছিলাম স্থানীয় এসপির সাথে, এসপিকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু তোমাকে জানাতে চাইবো যে যেখানে হচ্ছে এই ঘটনা, পশ্চিম মেদিনীপুরের এই ঘটনায়, সেখানে কিন্তু চাঞ্চল্যকর একটা ঘটনায় সৃষ্টি বা কর্ণপাত হচ্ছে। কারণ
সামনে কিন্তু কিছু গ্রাম রয়েছে এবং সেই গ্রাম কিন্তু আতঙ্কে রয়েছে। কি কারণে আতঙ্ক? এই যে মাটির নিচ থেকে যে এতগুলো কার্তুজ এবং বন্দুক পাওয়া গেছে, তার মানে ওই এলাকায় বিভিন্ন জায়গায় যদি আরো মাটি করা হয় এমনি সূত্রের খবর, তাহলে কিন্তু অনেক আরো কিছু পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কারণ 1000-এর বেশি কার্তুজ যদি উদ্ধার হতে পারে তাহলে ওই এলাকায় কিন্তু আরো কিছু পাওয়ার সম্ভাবনাও কিন্তু একটা থেকে যায়। এবং এই ঘটনার খবর পেয়ে গোয়ালতোড় থানা পুলিশ এসে কিন্তু সমস্ত কিছু উদ্ধার করে থানায় নিয়ে গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালতোড় থানার পুলিশ। সামাশ্রী। সেক্ষেত্রে আরো একটা বিষয় উঠে আসছে প্রলয়, যে সেক্ষেত্রে সুরক্ষা ব্যবস্থা, অর্থাৎ মাটি খুঁড়তেই যেখানে বিপুল পরিমাণে বন্দুক কার্তুজ উদ্ধার হচ্ছে, সেখানে সুরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে পুলিশের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এই মুহূর্তে? পুলিশের পক্ষ থেকে একটা কথাই তোমাকে জানাতে চাইবো যে পুলিশের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। কারণ আমি যেটা প্রথমেই বললাম যে রাস্তা বানানোর কাজ হচ্ছে, এইদিকে যদি এই মাটির ওপর দিয়ে যদি রাস্তাটা হয় তাহলে বহু মানুষ এই রাস্তা দিয়ে যাবে। সেই রাস্তায় যে চুরি ছিনতাই হবে না, মানুষের সেফ কোথায়, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন রয়েছে। কারণ এই মাটির নিচেই কিন্তু রয়েছে অনেক কিছু, যেটা আমরা ছবিতেই দেখাচ্ছি। পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখা ভালো, প্রশাসন কিন্তু খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং গোয়ালতোড় থানা পুলিশ এগুলো উদ্ধার করলেও কিন্তু এলাকায় কিন্তু একটা ব্যাপক চাঞ্চল্য যে রাতে কি হতে পারে বা দিনে কি হতে পারে। তাহলে এই যে জায়গায় মানুষ বসবাস করছে, যে জায়গায় তাদের ভিটে বাড়ি তৈরি করেছে, সে তার নিচে কি রয়েছে, তার নিচেও তার মানে কিছু রয়েছে, এমনই কিন্তু সূত্রের খবর। পাশাপাশি আরেকটা বিষয় তোমায় জানিয়ে রাখতে চাইবো যে বিভিন্ন জায়গায় যে গোয়ালতোড় পশ্চিম মেদিনীপুর জেলা আমরা জানি একসময় জঙ্গলমহল, এটা জঙ্গলমহল, সেই জায়গায় কিন্তু মাটির নিচ থেকে অনেক কিছু উদ্ধার হলেও সেই সময় কিন্তু এই যে বাম আমলে যেটা একদমই উঠে আসছে যে 34 বছর এর যে ভগ্ন দশা এই কার্তুজ এবং বন্দুকে, সেখানে কিন্তু স্পষ্ট হচ্ছে যে এখনো কিন্তু এই বাম আমলের কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের মুখ থেকে কিন্তু সেইভাবে কোনো প্রতিক্রিয়া না মিললেও তোমাকে জানাতে চাইবো যে এটা কিন্তু স্পষ্ট নয়, সূত্রের খবর সে বাম আমলেরই কিন্তু এরকমই সূত্রের খবর পাওয়া যাচ্ছে। তাহলে অবশ্য বাম আমলকে যখন বা বাম নেতাদের যখন এই বিষয়ে প্রশ্ন করা হচ্ছে বা বাম নেতাদের যখন ফোন করা হচ্ছে, বাম নেতাদের কাছ থেকে কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না, মাত্র এড়িয়ে যাচ্ছেন তারা। একেবারেই প্রলয়, অনেক ধন্যবাদ। এতক্ষণ ফোন লাইনে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রলয় সামন্ত। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়, সেখানে রাস্তার কাজ করতে গিয়ে মাটি খুঁড়তেই উদ্ধার বিপুল পরিমাণে বন্দুক এবং কার্তুজ। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোয়ালতোড় থানার বড়ডাঙ্গা এলাকার ঘটনা। গোয়ালতোড় থানা এলাকায় বড়ডাঙ্গা গ্রামে সরকারি রাস্তার কাজে মাটি খোঁড়ার সময় পুরনো বন্দুক প্রায় 1000 কার্তুজ দেখতে পায় এলাকাবাসী। খবর দেওয়া হয় গোয়ালতোড় থানায়। বাম জামানায় 2011 সালের আগে সিপিএম এর হারমাত্রা এসব যন্ত্রপাতি লুকিয়ে রেখেছিল, এমনটা কিন্তু অভিযোগ উঠছে। তবে এখনো প্রমাণিত নয়। শাসক দলের এমনই অভিযোগ। প্রায় 100টির বেশি বন্দুক এবং 2000 সক্রিয় কার্তুজ উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত সিপিএম এর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আসছি পরবর্তী খবরে। পরিত্যক্ত ব্যাগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পূর্ব দিল্লির ত্রিলোকপুরীতে দুটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে ফের এলাকায় বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, দুটি পরিত্যক্ত ব্যাগের খবর দেওয়ার জন্য দিল্লি পুলিশের কাছে ফোন আসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ বাহিনী। ব্যাগ দুটি থেকে একটি ল্যাপটপ, চার্জার ও জলের বোতল পাওয়া গেছে। তবে ব্যাগ থেকে সন্দেহজনক কিছু না পাওয়ার কারণে উদ্বেগ কিছুটা কমে। সামনে প্রজাতন্ত্র দিবসের জন্য দিল্লি জুড়ে ইতিমধ্যে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। আর সম্প্রতি গাজীপুরে ফুলের মার্কেট থেকে বোমা উদ্ধারের ঘটনায় দিল্লি পুলিশের তরফে বাড়তি সতর্কতাও নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, নিরাপত্তার কারণে রাজধানীর রাজপথে ফেসিয়াল রিকগনিশন সিস্টেম বসানো সহ 300টি সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ওই সিস্টেমে 50,000 জন্য সন্দেহভাজন অপরাধীর তথ্য থাকবে। ক্যামেরাতে তাদের দেখা পাওয়া গেলে সঙ্গে সাথে তাদের শনাক্ত করা হবে। আপনাদের আবারও জানিয়ে রাখি, দিল্লিতে ফের বোমাতঙ্ক এবং ব্যাগ দুটি থেকে যা পাওয়া গেছে তাতে কিন্তু কোনো রকম সন্দেহের অবকাশ নেই যে সেখানে তেমন কিছু উদ্বেগের কিছু নেই। ল্যাপটপ, চার্জার এবং জলের বোতল পাওয়া গেছে। তবে ব্যাগ থেকে সন্দেহজনক কিছু না পাওয়ার কারণে কিন্তু উদ্বেগ নেই। তবে সামনেই প্রজাতন্ত্র দিবস এবং সেজন্য কিন্তু রয়েছে হাই অ্যালার্ট। গাজীপুর ফুলের মার্কেট থেকে বোমা উদ্ধারের পর থেকে দিল্লি পুলিশ যথেষ্ট তৎপর। নিরাপত্তার কারণে বিভিন্ন রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে। বসানো হয়েছে 300টি সিসিটিভি ক্যামেরা এবং সেই ক্যামেরার সাহায্যে 50,000 সন্দেহভাজন অপরাধীর তথ্য থাকবে সেখানে। ক্যামেরাতে তাদের দেখা পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তাদের শনাক্ত করা সম্ভব হবে, এমনটাও কিন্তু পরিষেবা রয়েছে।
এবার চোখ রাখবো আবহাওয়ার খবরে। তাপমাত্রার উত্থান পতন জারি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ বৃহস্পতিবার শহর কলকাতা এবং সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা 23.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা 12.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়াবিদরা আরও জানাচ্ছেন আগামীকাল 21 তারিখ 2 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 22 তারিখ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া। এরপর 23 ও 24 তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। পাশাপাশি নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়ায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে 21 থেকে 24 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে হতে পারে বৃষ্টি। তার মধ্যে 22, 23 এবং 24 তারিখ উত্তরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। আর এই পরিস্থিতিতে বেড়ে যাবে বঙ্গের তাপমাত্রা। এরপর আগামী সপ্তাহে বুধবার থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে গেলে ফের শীত ফিরতে পারে বলে মনে করা হচ্ছে। ফের পারদ পতন এবং যেটা জানা যাচ্ছে 23, 22 এবং 24 তারিখ উত্তরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি এই পরিস্থিতিতে বেড়ে যাবে বঙ্গের তাপমাত্রায়। এরপর আগামী সপ্তাহ বুধবার থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে গেলে ফের শীত ফিরতে পারে বলে মনে করা হচ্ছে। তার পাশাপাশি যেমনটা জানানো যাচ্ছে, আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে 23 ও 24 তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নদিয়া, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে 21 থেকে 24 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে হতে পারে বৃষ্টি। আপনাদের আবারও জানিয়ে রাখি, বৃহস্পতিবার শহর কলকাতা এবং সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা 23.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা 12.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়াবিদরা আরও জানাচ্ছেন আগামীকাল 21 তারিখ 2 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 22 তারিখ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ায়। এরপর 23 এবং 24 তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিতাভ দাস। অমিতাভ, ঠিক কি খবর রয়েছে, আবহাওয়ার ঠিক কি পরিস্থিতি? দেখো শ্যামশ্রী, তোমায় জানিয়ে রাখি আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আগামী 24 ঘন্টা কিন্তু সাধারণত পরিষ্কার আকাশ থাকবে। তবে সকালের দিকে কিন্তু কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে। উত্তরবঙ্গের উপরের দিকে যে জেলাগুলো রয়েছে, অর্থাৎ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে খুব একটা বৃষ্টি হবে না, তবে কয়েকটা জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তা কলকাতায় বৃষ্টিপাতের এখনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 23.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা 12.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে যে জাতীয় শীত হয়তো আর পড়বে না, তবে শীতের আমেজ সেটা কিন্তু অনুভূত করতে পারবে শহরবাসী, এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। একেবারে অমিতাভ, অনেক ধন্যবাদ। এতক্ষণ ফোন লাইনে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অমিতাভ দাস। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, তাপমাত্রার উত্থান পতন কিন্তু জারি রয়েছে। হাওয়া অফিস সূত্রে যেটা জানা যাচ্ছে, বৃহস্পতিবার শহর কলকাতা এবং সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা 23.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা 12.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়াবিদরা আরও জানাচ্ছেন আগামীকাল 21 তারিখ 2 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 22 তারিখ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ায়। এরপর 23 ও 24 তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। পাশাপাশি নদিয়া, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। 21 থেকে 24 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে হতে পারে বৃষ্টি। তার মধ্যে 22, 23 এবং 24 তারিখ উত্তরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। আর এই পরিস্থিতিতে বেড়ে যাবে বঙ্গের তাপমাত্রায়। এরপর আগামী সপ্তাহে বুধবার থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে গেলে ফের শীত ফিরতে পারে বলে মনে করা হচ্ছে।
এখন এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ ভারত। এবার বাংলায় কথা শুনবে ভারত।